একটা বাঘ বের হয়ে গ্রামে ঢুকে পড়েছে, বুঝছো? না জানি কপালে কি আছে। বাঘটাকে দেখে রমেশ মাথা ঘুরে পড়ে গেল। রমেশ, তুমি ভয় পেও না। আমি তোমাকে খাবার জন্য এখানে নিয়ে আসিনি। আমি এসেছি সূর্যনগর থেকে। আগে তুমি এই সন্তানকে বাঁচাও। অনেক দিন আগের কথা, আজ থেকে প্রায় 100 বছর আগে হঠাৎ সূর্যনগরের ওপর অশুভ শক্তির ছায়া পড়ে। সেই শক্তি সূর্যনগরকে ধ্বংস করে ফেলে। সেই কাহিনী আমরা তুলে ধরার চেষ্টা করলাম। কে গো, আর কত নাক ডেকে ঘুমাবে? বেলা তো অনেক হলো, এবার তো একটু ওঠো, কাঠ কাটতে যেতে হবে না? আর কাঠ কাঠ কাইটা কি হইব? আমাগর কপালে তো আর পোলা মাইয়া নাই। কি হইব এত কাজ কইরা? উপরওয়ালা কেন যে আমাগর সন্তান দেন না তা আমি বুঝি না। মন খারাপ করো না গো, উপরালার ওপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এখন খাবার খেয়ে কাজে যাও, কাজ সেরে বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, খাবার দাও, খাইয়া কাজে যাই। দেখি কপালে কি আছে। আমাগর কপালে তো আর ভালো কিছু নাই। দেখি কাজ টাজ পাই কিনা। আরে রমেশ দাদা, এই অবেলায় কুড়াল নিয়ে কোথায় চললে? আর কোথায় যাব হরিদা? আমাগর কপালে কাঠ কাটা ছাড়া কি কপালে খাবার জুটবে? যাই, দেখি কিছু কাঠ কাটতে পারি কিনা। ও আচ্ছা রমেশ দা, একটা কথা বলতে তো ভুলেই গেছি। তুমি কি কিছু শুনেছো দাদা? কই, কিছু শুনি নাই তো। কোনো কিছু হয়েছে কি? রাতে শুধু অনেক মানুষের চিৎকার শুনলাম। কি হয়েছে বলো তো? বলো কি, তুমি কিছুই জানো না দেখছি। আচ্ছা শোনো, ওই যে কালকে আলমডাঙ্গা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গ্রামে ঢুকে পড়েছে, বুঝছো? সেই বাঘ সারা গ্রামে দৌড়ে বেড়াচ্ছে। সে কি ভয়! বলো কি, গ্রামে এত কিছু হইয়া গেছে, আমি কিছুই জানি না। এখন আমি কি করমু? কাঠ কাটতে যাইতে তো ভয় করতাছে। কাঠ কাটতে না পারলে তো আমাগর না খাইয়া মরতে হইব। রমেশ দা, আমি বলি কি, তুমি আজকে কাঠ কাটতে যেও না। 2 দিন না খেয়ে থাকলে তেমন কিছু হবে না। আর যদি বাঘের পেটে যাও, তখন কিন্তু সব শেষ হয়ে যাবে, বুঝলে? বলছি কি, বাড়ি যাও। এখন আমি কি করব? এদিকে বাড়ির খাবার শেষ, ওইদিকে আবার বাঘের ভয়। এখন কি করব? না খায়া মরার চেয়ে বাঘের পেটে মরা অনেক ভালো। হে উপরওয়ালা, আমারে রক্ষা কইরো। আজ কাট কাটতে কাটতে অনেক দেরি হইয়া গেল। না না, আর দেরি করা ঠিক হইব না। ওইদিকে আবার সন্ধ্যা হইলে তো বাঘের ভয়। যতটুকু কাঠ কাটছি ততটুকুই নিয়া যাই। কি গো রমেশের বউ, আমরা তোমাকে বলেছিলাম না যে আমরা যখন পানি নিতে আসব তখন তুমি পানি নিতে আসবে না? কেন দিদিরা, আমি আবার কি করলাম? আমি কি কোনো অন্যায় করেছি? না না, তুমি অন্যায় করবা কেন? এই ভরা সন্ধ্যাবেলায় তোমার মুখ দেখলে আমাদেরই অমঙ্গল হবে। চলো দিদি, ওই পোড়া মুখীর মুখ দেখবো না। চলো আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওর মুখ দেখলে আমাদের ছেলে মেয়েদের অমঙ্গল হতে পারে। হে উপরালা, আমার কপালে কি শুধু মানুষের অপমান আর লাঞ্ছনাই রয়েছে? আমার কপালে কি সুখ নেই? এ কি ভাই, আজ এত কম টাকা দিলেন যে? আরো কিছু টাকা দেন। আমার ঘরে খাবার নাই, খাবার শেষ হইয়া গেছে। আজ আমার বাজার করতে হইব যে।
তোর খাবার ফুরিয়েছে, তা আমি কি করব? আমি আর বেশি টাকা দিতে পারবো না। তাছাড়া আজকে কাঠ অনেক কম এনেছিস। কাঠ কম এনে আবার টাকা বেশি চাচ্ছিস? মগের মুল্লুক পেয়েছিস নাকি রে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি রাগারাগি করবেন না, আমি এই টাকাই নিচ্ছি। আরে রমেশ দাদা যে, অনেকদিন পর দেখছি যে, তা কেমন আছো দাদা? ভালো নেই গো কানাইদা, যার ঘরে সন্তান নাই সে কি কইরা ভালো থাকে? তাছাড়া মহাজন আমারে ঠকাচ্ছে, কি আর করবো কানাইদা? আমাগোর মতো মানুষগোর কিছুই করার নাই, বুঝলা? চিন্তা করো না রমেশ দাদা, উপরওয়ালার ওপর বিশ্বাস রেখো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তা কোনো কিছু কি লাগবে রমেশ দাদা? হ কানাইদা, ঘরে কিচ্ছু নাই, সব শেষ হইয়া গেছে। তুমি চাল আর ডাইল দাও, আর কিছু লাগবো না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি চাল আর ডাল দিচ্ছি। আচ্ছা রমেশ দাদা, শুনলাম তোমাদের গ্রামে নাকি একটা বাঘ দেখা যাচ্ছে, কথাটা কি সত্যি নাকি? হ কানাইদা, তুমি ঠিকই শুনছো। জানি না আমাগর গ্রামে কোন অভিশাপ নাই মাইলো, শুনেছি সেই বাঘটা নাকি সন্ধ্যার পর দেখা যায়। তাহলে তো তোমাদের গ্রামের মানুষ অনেক বিপদে আছে। তা বন বিভাগের সরকারি লোকদের কি খবর দিয়েছো? হ দাদা, খবর দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো আসে নাই। দাও তাড়াতাড়ি বাজার দাও, তা না হইলে যে আমার বাঘের খপ্পরে পড়তে হইব। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বাজার। তবে রমেশ দাদা, সাবধানে যেও। হে উপরালা, সেই সকালে লোকটা বেরিয়ে গেল কাঠ কাটতে, এখনো তো বাড়ি ফিরলো না। হে উপরালা, তাকে তুমি রক্ষা করো, তার যেন কোনো বিপদ না হয়। আজ বাজার থেকে আসতে অনেক দেরি হইয়া গেল, না জানি কপালে কি আছে। আমার তো অনেক ভয় করতাছে। এখন যদি সেই বাঘটা আমার সামনে আইসা দাঁড়ায়, তখন আমি কি করব? এই বলতে বলতে সেই বাঘটা একটা গাছের পাশ থেকে বেরিয়ে এলো। বাঘটাকে দেখে রমেশ মাথা ঘুরে পড়ে গেল। এরপর সেই বাঘটা রমেশকে কামড় দিয়ে সেই জঙ্গলে নিয়ে যায়। এ উপরালা, আমার এ কি সর্বনাশ হলো গো! লোকটা কালকে কাঠ কাটতে গেল, এখনো সে ফিরে এলো না গো। শেষমেশ কি লোকটা বাঘের পেটে চলে গেল গো। কেঁদো না রমেশ বউ, আমরা তাকে খুঁজে বের করব। তুমি এত আগেই ভেঙে পড়ো না তো, গ্রামের আমরা সবাই রমেশকে খুঁজতে বের হব, তুমি চিন্তা করো না। সকালে রমেশ ধীরে ধীরে চোখ খুলল। সে দেখতে পেল তার পাশে সেই বাঘটা আর একটা ছোট শিশু শুয়ে আছে। রমেশ এটা দেখে অবাক হয়ে গেল। হে উপরওয়ালা, এ আমি কি দেখছি? বাঘটা আমারে না খাইয়া এইখানে আনছে কেন? আর এই ছোট্ট শিশুটাই বা কে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। রমেশ, তুমি ভয় পেও না, আমি তোমাকে খাবার জন্য এখানে নিয়ে আসিনি। আমি তোমাকে এই সন্তান দিতে এসেছি, তুমি এই সন্তান নিয়ে যাও। কিন্তু এই সন্তান কার? কি তার পরিচয়? তারে কোথা থেকে আনছো? আর তুমি বা কে? কিভাবে কথা বলছো তুমি? আমি এসেছি সূর্যনগর থেকে। আমি হলাম সূর্যনগরের প্রধান সেনাপতি বিক্রম, আর এই শিশুকন্যা সন্তানটি হলো রাজা বিজয় রায়ের সন্তান। কিন্তু আপনার ঘরে এই অবস্থা কেমনে হইল? আপনারা এই জায়গায় কেমনে আইলেন? আর কেনই বা আইলেন? সে অনেক কথা, আগে তুমি এই সন্তানকে বাঁচাও, তারপর সব খুলে বলবো। আচ্ছা, তাহলে আপনিও আমার সাথে চলেন, আপনারও তো অনেক বিপদ। কিন্তু তোমার গ্রামবাসী কি আমায় মেনে নেবে? আর তারা তো আমায় দেখলে মারতে আসবে। আপনি চিন্তা করেন না, আমি গ্রামবাসীরে সব বুঝায় বলবো, দেখবেন তারা সবাই বুঝা যাইব, আর কেউ মারতে আসবো না। তবে আমাদের আসল পরিচয় কাউকে দিও না, আসল পরিচয় দিলে রাজকন্যার সমস্যা হতে পারে।
আপনি কোনো চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমি আমার জীবন দিয়া হইলেও রাজকন্যার জীবন রক্ষা করমু। চলেন, আমার সাথে চলেন। হে উপরালা, হে আমি কি দেখছি? এটা কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? ভয় পাইও না রাধা, তুমি যা দেখছো তা সত্যি। এই দেখো, আমি কাগরে নিয়ে আইছি। তোমার কোলে কি? আর বাঘটা আমাদের খেয়ে ফেলছে না কেন? এ কিভাবে সম্ভব? তুমি শান্ত হও, আমি সব কইতাছি। আমার কোলে এটা একটা সন্তান। আজ থিকা এই সন্তান আমাগর। আর বাঘ দেখছো যে, সে বাঘ না, সে একজন সেনাপতি। এ কি বলছো তুমি? এই সন্তান আমাদের? আর এই সেনাপতির এমন অবস্থা কিভাবে হলো? সে অনেক কথা, সে কথা তোমায় পরে বলবো। আগে বলো, তোমার মাইয়ার নাম কি রাখবা? তাহলে আজ থেকে আমাদের মেয়ের নাম হলো অন্ধকারের আকাশ পেরিয়ে শুরু হলো এক নতুন কাহিনী, ঝিলিকমালা।